আমাদের আজকের ভিডিও দেখার জন্য আমরা এই মুহূর্তে আছি আমাদের একজন বোনকে নিয়ে। আপনারা এই মুহূর্তে দেখছেন যে এখানে একজন নারী আছেন, উনার হাতে লেখা আছে স্ত্রীর অধিকার আদায়ে অমরণ অনশন। এই যে লেখাটি আছে এর কারণ কি, আমরা যতটুকু জেনেছি যে দুদিন থেকে তিনি ওনার স্ত্রীর দাবি আদায়ের লক্ষ্যে তিনি হয়তো অনশন করছেন। আমরা ওনার কাছ থেকে জেনে নেব যে আসলে ঘটনাটি কি ঘটেছে। তবে সেটা সিলেটের খালিবাড়ি এলাকায় 14 ভন্দন এই বাসাতেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে এবং এই বাসার সম্মুখে তিনি দীর্ঘ সময় থেকে আজকের দিন অথবা গতকালকেও কিন্তু তিনি অনশনে ছিলেন, আজও সারাদিন অনশনে ছিলেন। শেষ পর্যন্ত কি ঘটেছে বা এই মুহূর্তে তিনি কি অবস্থানে আছেন, আমরা সেই অবস্থান জানানোর জন্য সরাসরি আপনাদের সাথে আছি। অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা প্রথমে আপনার নামটা একটু জানতে চাই। রেহান আক্তার। তা আপনি এখানে লিখেছেন স্ত্রীর অধিকার আদায়ে অমরণ অনশন, কেন? এটা আমার স্ত্রীর পাওয়ার জন্য, মানে স্ত্রীর অধিকার পাওয়ার জন্য। মানে আপনার স্বামীর কাছে কি সেই অধিকার দাবি করছেন নাকি? স্বামীর কাছে স্ত্রীর অধিকার দাবি করতেছি। স্বামীর কাছে। তো যিনি আপনার স্বামী উনি কি আপনাকে মানে সেই দাবি দিচ্ছেন না, মানে অধিকার দিচ্ছেন না? জি না, জি না। কেন, কি কারণে? কারণ কি জানি না। সে আমাকে 8 মাস আগে বিয়ে করছে, বিয়ে করে আমার সাথে 8 মাসের মতো সংসার করছে। সংসার করার পরে এখন আমার অস্বীকার যাইতেছে। আপনি যাকে বিয়ে করেছিলেন তার সাথে বিয়ে পারিবারিকভাবে হয়েছে না আপনার রিলেশনের মাধ্যমে হয়েছে? জি না, রিলেশনের মাধ্যমে। কতদিন ছিল রিলেশন? রিলেশন ছিল প্রায় আনুমানিক 6 থেকে 7 মাসের মতো। তারপর আমরা বিয়েতে আবদ্ধ হইছি আপনার 7 থেকে 8 মাসের মতো। সর্বমোট প্রায় 15-16 মাস হয়ে গেছে। মানে রিলেশন ছিল আপনার 7 থেকে 8 মাস, আবার বিয়ে অনুমানিক 8 মাস হয়ে গেছে। তো এই হচ্ছে আপনার মানে রিলেশন এবং সংসার জীবন। তো বিয়েটা কিভাবে করলেন আপনি? বিয়েটা করছি আপনার হচ্ছে আপনার এখান থেকে যে নোটারি আছে না, নোটারি পাবলিক নোটারি যেটা বলে, হলফনামা যেটাকে বলে, মানে কোর্টে। জি জি, সিলেট কোর্ট থেকে ওটা করে নিয়ে আসছে। এটা আপনার করার পরে ওইখান থেকে সাক্ষীও আসছে সিলেট থেকে। সাক্ষী কাজী বলছে ওটাকে, সাক্ষী একটা কাজী একটা, হ্যাঁ। ওইখানে বলছে যে এখানে পয়সা তোমরা হচ্ছে কবুল করবা আর হচ্ছে সাইন করবা, ঠিক আছে? সাইন করবা, এটা করলে তোমাদের সাক্ষীর মাধ্যমে তারপরে এটা আবার এখান থেকে হওয়ার পরে এটা আবার সিলেটে চলে যাবে। সিলেটে চলে গেলে ওইটা আবার হচ্ছে আপনার কোর্টে জমা দিলে এটা কাবিনের কাগজ বের হয়ে আসবে, তখন কেন সে আমাকে হাতে দিবে। এটা বলে আমি সিগনেচার করেছি, আমার সাক্ষীরাও করেছে, ওর সাথে যে লোকজন আসছে তারাও করেছে। করার পরে এখন তো মানে এটা করা শেষ, তো ওইখানে আবার পাঠায় দেওয়া হয়েছে। পাঠায় দেওয়ার পরে আপনার কাগজ দিতেছে না, মানে বিয়ের কাগজটা যে কাবিনের কাগজটা ওইটা আমাকে দিতেছে না। তো আমি কয়েকদিন জিজ্ঞেস করছি যে ওইটা কোথায়, কাবিনের কাগজটা কোথায়। তো সে আমাকে বলছে যে আমার কাছে তো এখন টাকা পয়সা নাই, আমি হচ্ছে এটা পরে বিয়ে করে দিব, ঠিক আছে? আমার টাকা পয়সা এটা বাড়ি করতে অনেকগুলো টাকা লাগবে। তো মানে আমাকে যা বুঝেছে আমি তাই বুঝি, আমি অত প্যাঁচ বুঝি না, তারা আমি অনেক বিশ্বাস করতাম, এটাই আমি জানি। তো সে আমার স্বামী, বিশ্বাস করাটাই স্বাভাবিক, ঠিক আছে না? পরে আপনার হচ্ছে বিগত 7-6 মাস সংসার করার পর দিয়ে হঠাৎ করে সে আসতেছে না। আমি আবার নারায়ণগঞ্জ নতুন করে ভাড়া করে নিয়ে, যখন সে আসতো মাসে একদিন, মানে একবার আসলে দেখে, একবার আসতো 2 বার। আপনার বিয়ের পর 7 মাস রিলেশন হয়েছে। রিলেশনটা কিভাবে, মানে সম্পর্কটা কিভাবে হয়েছে আপনার? ফেসবুক থেকে। ফেসবুকে পরিচয় হয়েছে। তো ফেসবুকের পরিচয়, আপনি তখন কোথায় থাকতেন? আপনি কি বাড়িতে থাকতেন? আমি তো নারায়ণগঞ্জে থাকতাম। আপনার দেশের বাড়ি কোন জায়গায়? গ্রামের বাড়ি চাঁদপুরে। চাঁদপুরে। আর নারায়ণগঞ্জে কি করতেন? থাকি ওখানে আমরা। মানে আপনার পরিবার সহ? আমরা ছোট থেকে পরিবার সহ এখানে থাকি। মানে নারায়ণগঞ্জে থাকেন। তো নারায়ণগঞ্জে থাকা, নারায়ণগঞ্জ নতুন কোট এলাকায়। নতুন কোট এলাকায়। তো সেখানে থাকা অবস্থায় ফেসবুকের মাধ্যমে তার সাথে সম্পর্ক, মানে পরিচয় হয়েছে, পরিচয়ের সুবাদে সম্পর্ক হয়েছে। তো সম্পর্কের পরে আবার 7-8 মাস পরে বিয়ে হয়েছে, মানে সেটাকে কোর্ট ম্যারেজ যেটাকে বলা হয়। তো সেই কাবিননামা বা কোনো ধরনের কাগজ আপনার কাছে নাই? আমার কাছে মানে ওটা নিয়ে গেছে, ও নিয়ে বলছে যে ওটা কোর্টে জমা দিবে, কোর্টে জমা দিলে ওটা কাবিনের কাগজ হয়ে বের হয়ে আসবে, তখন সে আমাকে দিবে। যদিও মেয়েদের কাছে একটা থাকে, ছেলেদের কাছে একটা থাকে। তো সেটা এখান থেকে যখন নিয়ে গেছে, তখন মানে আমি যে তার নিয়ে বাসা ভাড়া নিব, ঠিক আছে না? বাসা ভাড়া নেওয়ার জন্য যে বাড়িওয়ালা যে হচ্ছে তার ভোটার আইডি কার্ড, মানে কে কে থাকবেন জিজ্ঞেস করে না, যে স্বামী স্ত্রী থাকবো 2 জন। তো স্বামী স্ত্রী যে থাকবেন ভালো কথা, তো আপনার স্বামীর ভোটার আইডি কার্ড দেন, আপনারটা দেন, আর হচ্ছে বিয়ের কাবিন কাগজ দেন। আমাদের নতুন কোটা এলাকাতে আবার সব জায়গায় এমনই নিয়ম। আচ্ছা। তো আমি তার কাছে বলছি যে তুমি যে বিয়ের কাগজটা করছো, বাড়িওয়ালা তো হচ্ছে এটা চাচ্ছে, তাহলে ওইটা একটা দাও, ঠিক আছে? তখন সে আমাকে
মানে তার ওইখানে তোলা ছিল নাকি মানে আসলটার থেকে তুলে দিচ্ছে না কি করেছে আমি শিওর জানি না। সে আমাকে একটা ফটো দিচ্ছে, ওইটা আমার বিয়ের কাগজ এখন যেটা আমার কাছে আছে তার একটা হাত দেখবেন, ওইটা ওরই হাত, বুঝছেন। তো সেটা আমাকে ফটো তুলে দিছে যে এটা দিবা হচ্ছে আমার ভোটার আইডি কার্ড দিবা, বুঝছেন। আচ্ছা আচ্ছা। দেওয়ার পরে তার সাথে তো আমি সুন্দর করতেছি, কোনো নাই ঝামেলা নেই, সে আসতেছে সে কি আপনার কাছে থাকতো? মানে পার্মানেন্টলি থাকতো না। সে কোন জায়গায় থাকতেন আপনি বিয়ের পরে? নারায়ণগঞ্জ নতুন কোট এলাকায়। নারায়ণগঞ্জ আমি নতুন কোট। বাসা ভাড়া নিয়েছিলাম মনে হয়। আচ্ছা, নারায়ণগঞ্জে। তো সেখানে যে থাকতেন আপনি তাকে বলেন নাই যে আমাকে বিয়ে করেছো, বাসায় নিয়ে যাও বা বাড়িতে নিয়ে যাও? অনেকবার বলেছি, মানে সে আমাকে এদিকে নিয়ে আসতে চাইছিল, আপনার বাসা ভাড়া নিয়ে আসতে চাইছিল সিলেটে। সিলেট, আচ্ছা। হ্যাঁ অনেকবার নিয়ে আসতে চাইছিল, বলছে অনেকবার, মিথ্যা বলে লাভ নাই, অনেকবার নিয়ে আসতে বলছে, কিন্তু তাদের বাসায় উঠাইতে চাইনি। তাদের বাসায় উঠে চাইলে এইভাবে যে আমার দুইটা বোন আছে আমি পরে উঠাবো, আমি তোমাকে হচ্ছে দূরে ভাড়া রাখবো, এখানে আসতে যেতে আমার একটু প্রবলেম হয়, টাকাও বেশি লাগে, খরচাও বেশি লাগে, সময়ও লাগে, তা তুমি হচ্ছে ওইখানে আসবা। আমি বলতাম কি যে যখন বাসায় নিয়ে যাবো তখন যাবো, এখন ওইখানে যে আমাকে একাও থাকতে হবে, এইখানে তো আমাকে একাই থাকতে হয়, ঠিক আছে না। যেহেতু এখানে আশেপাশে আমার বাবা মারা আছে, তারা যেহেতু জানে যে আমার বিয়েটা হয়েছে, কিন্তু মেনে নেয় না, বুঝছেন, মেনে নেয় না। আচ্ছা ভালো কথা, আজ না হয় কাল তো পরে তো মেনে নিবেই। তো তারপর আমার একটা সাপোর্ট আছে, আর ওইখানে তো আমি কাউরে চিনি না জানি না, আমি হঠাৎ করে এই জন্য ওই জায়গায় থাকা। জি জি জি, ওই জায়গায় থাকা। ওই জন্য তো আপনার যতদিন ছিলেন সম্পর্ক ছিল ততদিন কি খাবার দাবার সব দিয়েছে? না, তা আমার বিয়ের পর থেকে আপনার হচ্ছে তার মানে যে করোনা লকডাউনের কারণে অনেক প্রবলেম চলতেছিল, তার ইনকাম টিনকাম তেমন কোনো কিছু ছিল না। আমি আবার কি করতাম, আমি তো আমার তিনটা ভাই, আমি একা বোন, তো আমি একটা কষ্টে চলতেছিলাম, তো এগুলো বাইরে শুনে তো আমাকে অনেকটা হেল্প করতো, বুঝছেন। আচ্ছা আচ্ছা। যদিও যাই হোক, বিয়েটা আমার নাই মেনে নেয়, তারপর বোন তো, তারা তো ভালোবাসা আমাকে, ঠিক আছে না। তো আমার আর কি তারাই মানে অনেকটা সাহায্য করতো। এখন এখন আর ও যে আমার যে হাজবেন্ড, ও দিত একেবারে, যে দেয় না, প্রায় 2 মাস 3 মাস দিছে, কিছুটা দিছে, যেখানে ধরেন আপনার হচ্ছে 2000 লাগবে সেখানে ধরেন 500, এমন আর কি দিছে। এখন এখন কি নিয়ে আপনার সাথে বিবাদ মানে ভাজলো, মানে মানে এটা কি কারণে? মানে এখন সংসার করতেছি তো ভালো কথা, করতে করতে আমি হঠাৎ করে একদিন দেখি সে মানে ফোনে তো কথা বলে প্রতিদিনই, সারাদিন সারা রাত আমাকে কলে রাখে। তো হঠাৎ করে দেখতেছি কি যে সে মানে 2 মাস থেকে আসে না, 2 মাস না, প্রায় 1.5 মাসের মতো হবে, আসে না। আসতে বললে কেমন যেন একটু অজুহাত দেখায়। তো অজুহাত দেখায়, তো আমি বলছি কি যে তুমি আসো না, কি জানি সমস্যা কি তোমার, আমি কি সিলেটে আসবো, একটু কাছে নিয়ে আসুন। আমি কি সিলেটে আসবো, তোমাদের বাড়ি যাবো। পরে বলে কি যে না না থাক তুই, আমি আসতেছি, ঠিক আছে। তারপরে সে আসছে, আসার পরে তো আমার যে মানে আছে না, আমার যে বড় ভাইকে আমি বলছি বিষয়টা, যে ভাই রোহিন যে আছে না, রোহিনটা আমার কেমন যেন ঘাবলা মনে হইতেছে, ঠিক আছে। ও তো মানে বিয়ের পর থেকে যে আমার যে একটা মর্যাদা, বা আমার কথা হচ্ছে যে একটা মেয়ে যখন বিয়ে করে পুরো মানে তার দায়িত্ব হচ্ছে স্বামী নেয়, ঠিক আছে না। তো ও কেমন জানি করে, আবার 2 মাস 1.5 মাস থেকে আসেও না। ভাই আমার মাফ করে দে না প্লিজ, আমি তো তোদেরই বোন, তোরাই তো আমার গার্ডিয়ান, ঠিক আছে। তো তোরা একটু কথা বল না ওর সাথে, ওর প্রবলেমটা কি। আমার কেন যেন মনে হচ্ছে ওই টাকা পয়সা কোনো প্রবলেম আছে ওর, বুঝছেন। এর আগেও আমি ওর মেলা টাকা পয়সা ভাইদের কাছ থেকে নিয়ে নিয়ে দিছি। ও বাইরে যাবে, ইনকাম করতে পারে না, ঘর ভাড়া দিতে পারে না, মানে অনেক দিক দিয়ে তারা অনেক হেল্প করছি, বুঝছেন। কত টাকার মতো তারা দিছেন এই পর্যন্ত? আনুমানিক আমার মনে নাই, কিন্তু ভালো টাকাই আমি তারা দিয়েছি, হ্যাঁ ঠিক আছে। তারপরে দেওয়ার পরে তো আমার ভাই তার সাথে কথা বলিছে, যেদিন সে গেছে সেদিনই কথা বলিছে। কথা বলার পরে তুমি যে এমন যে শুরু করছো, দেখো আমাদের 3টা ভাইয়ের একটা বোন, ঠিক আছে, আমরা ওই মাইনা নেই না, আমরা ওর উপরে রাগ, যেহেতু নিজে পছন্দ করে বিয়ে করছে। তো এখন তুমি যে যে ওরে যে একা একা এখানে রাইখা যাও, ঠিক আছে, ঠিক মতো খাবার দাও না, ঘর ভাড়া দাও না, ও বাজার মানে বাজারও দেখি আমাদের বাড়ি থেকে নিয়ে আসে, আবার টাকা পয়সাও নিয়ে আসে। তো তুমি তার বিয়ে করছো কেন, কেন তুমি স্বামী হইছো, ঠিক আছে, তোমার প্রবলেমটা কি বলো তো। পরে বলতেছি কি যে ভাই এমন এমন করোনা লকডাউনের কারণে আমার কাজ নেই, কাম নাই, এই কারণে, আর হচ্ছে আমার, তো তুমি তার বাড়িতে নিয়ে যাও না কেন। পরে বলে কি আমার 2টা বোন আছে, মানে আমার একটু প্রবলেম আছে, বোন 2টার বিয়ে দিয়ে তারপরে আমি আপনার বোনকে নিয়ে যাবো। তারপরে এগুলা বইলা বইলা আমার ভাইকে বুঝাই রেখে আসছে। আমার ভাই বলছে কি দেখো আমাদের 3টা ভাইয়ের একটা বোন, এর জন্য কোনো কষ্ট না হয়, এর কষ্ট দিও না, ঠিক মতো তোমরা সংসার করো, মানে ভালো করে বুঝাইছে, যদি কোনো প্রবলেম হয় বা কোনো কিছু লাগে আমাদেরকে বলবা, তুমি আমার নাম্বার নিয়ে যাও, এতদিন তো তোমাকে নাম্বার দেওয়া হয়নি, আজকে নাম্বার নিয়ে যাও, যোগাযোগ করে কথা হইলো। এগুলা বলার পরে তো ভাই হচ্ছে বুঝাই টুজাই চলে গেছে, চলে যাওয়ার পরে ও না, এর মধ্যে আবার ভাই বলতেছে আচ্ছা ঠিক আছে তোমার কথা আমি মানলাম, তুমি একটা কাজ করো তো, তোমার ফ্যামিলি তো জানে না বিয়ে করছো, জি হ্যাঁ জানে, রেহানা কথা বলে, মানে আমার নাম তো রেহানা, রেহানা কথা বলে আমার মা বোনের সাথে, কিন্তু আমার বাবার সাথে বলে না। তো ঠিক আছে তোমার বাবার সাথে আমাকে কথা বলা দাও তো। তো বাবার ফোন লাগাই দিছে,
ফোন লাগাই দিছে, বড় বাবার সাথে কথা বলিছে। ঠিক আছে, আমার ভাই বইলা বলেছে যে এমন এমন আপনার ছেলে যে বিয়ে করছে, আপনারা তো সবই জানেন না? বলে কি হ্যাঁ জানি। তো এমন উঠায় নেয় না কি জন্য, বলে যে এমন এমন, মানে সেম কথা বলিছে, রুমিন যে কথা বলিছে তার বাবাও সেম কথা বলিছে যে আমার দুইটা মেয়ে আছে, ওই দুইটার বিয়ে হইলে আমাদের সিলেটে আবার মানে ভাইকে রেখে বোনকে রেখে ভাইকে বিয়ে করতে পারে, ভাই বিয়ে করতে পারে না, এমন নাকি সিলেটের নিয়ম। ও বলিছে, ওর বাবাও সেম কথা বলিছে। বলার পরে আপনার চলে আসছে, আসার পরে ও মানে ভাই বুঝাই টুজাই বাবার সাথে কথা বলে, আচ্ছা ঠিক আছে আপনারা আমার সাথে যোগাযোগ করে এগুলো হইলা। ভাই ফিরে চলে গেছে, চলে যাওয়ার পথে তো মানে এমনি একটু টেনশনের মধ্যে ছিলাম যে প্রচুর মাথা ব্যথা করতেছিল। তা আমি বলতেছি কি আমার প্রচুর মাথা ব্যথা করে, মাথা ব্যথা, আমার একটা ট্যাবলেট দিছে, বলে কি আমার কাছে একটা ট্যাবলেট আছে খাবা? আমি বলছি হ্যাঁ খাবো। আপনি বিশ্বাস করবেন না ভাই, ট্যাবলেটটা খাওয়ার সাথে সাথে আমার ভাই চলে যাওয়ার প্রায় 10 থেকে 20 মিনিট পরে মাথা ব্যথার ট্যাবলেটটা আমি খাইছি। খাওয়ার সাথে সাথে 5 মিনিট পরে আমি এমন ঘুমে আমি চোখকে দেখি না, বুঝছেন? তখন কি সে ওই জায়গায় ছিল? রহিন জি, জি, ওই জায়গায় জি, ছিল, জি। আপনাদের বাসাতে হ্যাঁ ছিল? হ্যাঁ, ভাই ওরা মানে আপনাদের বুঝাই বাসা চলে থেকে আসছে। তার বাবার সাথে কথা বলাইছে সে? ফোনে কথা বলাইছে আমার আচ্ছা, আচ্ছা। ভাইকে। তার পরিবারও জানতো যে বিয়ে হয়েছে? হ্যাঁ হ্যাঁ, তার পরিবার আমার সাথে কথা বলতো, তাদের নাম্বারটা আমার A to Z সবকিছু আমার কাছে আছে। এখন কি নাম্বারগুলো খোলা আছে? হ্যাঁ খোলা আছে তো। তাদের সাথে কথা হয় না যে এই যে মানে আমি আপনি সিলেটে যখন আসছি না হ্যাঁ, 2.5 মাস আগে, তো হ্যাঁ। তো তারপর থেকে তারা আমাকে ব্লক মারি দিছে। যখন আপনি সিলেটে আসেন এর আগে কি আপনি তাদের সাথে যোগাযোগ করেছিলেন যে আপনারা আমাকে নেন ওই জায়গায়, আপনার ছেলে যোগাযোগ করছে না বা এই সেইগুলো বলেছিলেন? হ্যাঁ মানে আমার সাথে কথা বলতো ওরা ওরা সেম কথা বলতো, ওর আম্মা যে আছে না, ওর আম্মা সেম কথা বলতো যে রে বেটি, মানে সিলেটি ভাষায় বলতো যে রে বেটি আমার মেয়েতে দুইটাকে বিয়ে হোক, তারপর আমরা দেখবো, এই টাইপের কথা বলতো, বুঝছেন? আবার ও যে মানে ওর সাথে ও তো একটু পাগলা আছে, ওর ফ্যামিলির সাথে একটু মানে কথা কাটাকাটি হইলো, ওরা বোন আমাকে ফোন দিত, ফোন দিয়ে বলতো যে দেখো তো আম্মা হচ্ছে কান্না করতেছে, ভাইকে একটু বোঝাও তো। আমি দেখো তো ভাই হচ্ছে নামাজ পড়তে যাচ্ছে না, আম্মা কান্না করতেছে, তার একটু বোঝাও তো। তা আমি বলতেছি ফ্যামিলির সাথে ভালো একটা হ্যাঁ সম্পর্ক হ্যাঁ ছিল হ্যাঁ আপনার? হ্যাঁ, জি 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 ছিল। জি, কিন্তু আমি কখনো আসি নাই, কিন্তু ফোনে অল টাইম তাদের সাথে আমি কথা বলি। এখন যে তার বাড়ির এই বাসার সামনে আপনি যে অনশনে আছেন, এই বাসাটা চিনলেন কিভাবে বা জানলেন কিভাবে? সেই বাসাতে আগে আসেন নাই? ঠিকানা ছিল যে আমার কাছে, ওই যে ভোটার আইডি কার্ড, তারপর হ্যাঁ। আপনার ইসের মধ্যে ঠিকানা ছিল না, আর আমার কাছে মানে লেখাই ছিল, আর ওর দোকানের কার্ড আছে না, ওর দোকানের কার্ডের মধ্যে ডিটেলস লেখা আছে, ওর একটা থাইয়ালের দোকান আছে, মানে এটা এখন বন্ধ নাকি আমি শিওর না, ওইটার মধ্যে ডিটেলস ঠিকানা দেওয়া আছে। আচ্ছা, সেই ঠিকানা অনুযায়ী আসছেন। এখন তার সাথে কি আপনার কথা হয় না, রহিনের সাথে? কথা আমি সিলেটে আসার পর থেকে প্রতিদিন হয়, কালকে কথা হইছে, কথা সে আমার সাথে প্রতিনিয়ত হয়। এখন যে বাসার সামনে আপনি কয়দিন থেকে অনশন করছেন? 2 দিন থেকে, কালকে রাতে আসছিলাম, 2-3 ঘন্টার মতো থেকে আবার চলে গেছি। আচ্ছা, আর আর আজকে? আজকে তো দুপুরে আসছি, এই যে দুপুর থেকে আছেন। অনেক তো ঘন্টা ছিল। এই যে আপনি আছেন এখানে, তার সাথে কথা বলে সে কি বলে? সে কথা বলে একটাই, মানে ফার্স্টে তো সে আমার চিনেই না, আমি যখন সিলেটে আসছি ফার্স্টে সে আমার চিনেই না, স্বীকারই করে না। তারপরে আস্তে আস্তে যখন কাউন্সিলর অবধি আমি গেছি, কাউন্সিলরের কাছে 3 বার যাওয়া হয়েছে, থানা, পুলিশ, এই ওয়ার্ডের কাউন্সিলর ইলিয়াস রহমান ইলিয়াসের কাছে 3 বার যাওয়া হয়েছে, কোনো সঠিক বিচার পাই নাই। তারা মানে অনেক জায়গায় বলেছে। সিলেটে আসছেন কতদিন আগে? আজ থেকে আরো 2.5 থেকে 3 মাস হয়ে যাবে। মানে সিলেটে আছেন? মানে এখন যে আছি বর্তমানে, হ্যাঁ। না এখন 14 থেকে 15 দিন হবে। মানে 14 থেকে 15 দিন যাবত আপনার অধিকার আদায়ের জন্য আপনি জি, 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 সংগ্রাম হ্যাঁ, করে যাচ্ছেন? ঘুরতেছি জায়গায় ঘুরতেছি। আচ্ছা, তো কাউন্সিলর মহোদয় কি বলেছে আপনাকে? কাউন্সিলর মহোদয় আমাকে হচ্ছে মানে এখানে যে মেয়র সাহেব আছে, মেয়র সাহেবের সামনে আমি গেছিলাম, যে সালাম দিছি, ওনার ওই যে একটা মাঠে মিটিং নাকি করতেছিল সিলেট সিটি কর্পোরেশনে? জি, জি, জি। আচ্ছা, তারপরে গেছিলাম, যাওয়ার পরে ওনার সাথে সালাম দিছি, পরে বলছি যে আমাকে চিনছেন? পরে বলছে যে চিনতে পারছি তো। পরে আমি বলছি কি আপনি তো আমাকে জানাইলেন না, আপনি আমাকে বললেন যে একটা সমাধানে আসবে, আপনারা একটা কিছু করে দিবেন, কিন্তু ওরা তো কিছু করে দিলেন না। ঠিক আছে, আমি এইভাবে কয়দিন ওয়েট করবো, আপনি ফোন দিলেন, বলে কি ওরা তো আমার সাথে যোগাযোগ করে নাই। তো আমার মেয়র সাহেব বলছে যে ব্যাপারটা কি, বলতেছে যে এমন এমন ওর কাছে বিয়ের কোনো কাগজপত্র নাই। আমি যে এর আগে আসছিলাম কাউন্সিলরের কাছে গেছিলাম, তার ওই যে আমার বিয়ের, আমার কাছে যেটা আছে আমি সেটাই তো দেখাবো, ঠিক আছে? হ্যাঁ অবশ্যই। আমি বলছি আসল যে বিয়ের কাগজটা সেটা রহিনের কাছে, আপনার আমার স্বামীকে জিজ্ঞেস করেন, তার কাছে পাবেন, আসল তো তার কাছে। মানে আমরা যতবার আমাকে যে যাই নিয়ে বসছে, রহিনকে কখনো নিয়ে আসে নাই আমার সামনে। কালকে কেন নিয়ে আসছে, আরেকদিন নিয়ে আসছে, মানে 4-5 বার বসা হয়েছে এ পর্যন্ত, কিন্তু আগে কখনো নিয়ে আসে নাই। রহিনের সাথে এখানে আসার পরে বসা হয়েছে? হ্যাঁ, 4-5 বার এমনিতে আমাকে নিয়ে একলা বসা হয়েছে, আর 2 বার হচ্ছে রহিনকে মানে নিয়ে কে বসেছে এই বসাটা? মানে বসার আয়োজনটা কে করেছে? পরে মেয়র সাহেব যে আছে না, মেয়র সাহেব হচ্ছে আমাকে কাউন্সিলরকে দিয়ে ওদের বাসায় পাঠাইছে। ওদের বাসায়? হ্যাঁ, আচ্ছা, ওদের বাসায় পাঠাইছে, যায় তুমি দেখো তো, তুমি ডাইরেক্ট মেয়েটারে নিয়ে যাও। একটা মেয়ে তো আর ঢাকা থেকে এসে উইরাজ এমন কথা বলবে না, সে এতদিন থেকে ঘুরতেছে। ওইখানে আশেপাশের লোকজনও সত্য কথা তারা বলছে মেয়র সাহেব। বলার পরে
তো ইলিয়াসুর রহমান ইলিয়াস যে আছে না, উনি আমাকে নিয়ে ওদের বাসায় গেছে পরে আমি ডাইরেক্ট হচ্ছে গেটের ভিতরে ঢুকে গেছি। গেটের ভিতরে ঢুকার পর ওর ফ্যামিলির লোকজন আমাকে ধরে মারছে, তুমি বের হও নাহলে তোমার খবর আছে। আমার এই যে উন্না মুন্না ছিল সব ছিঁড়ে দিছে, এখন ওই উন্নাটা ছিল। তখন কাউন্সিলর ছিলেন সাথে? হ্যাঁ, ওনার সামনেই আমাকে মারছে। আরো যে এলাকার মুরব্বীরা আছে তারাও দেখেছে, ওদের সামনে আমার গায়ে হাত তুলছে। কাউন্সিলর কি বলেন তখন? কিছু বলেন। আমি বলছি আপনার কি এটা কেমন কথা, আপনার সামনে আমাকে মারতেছে, কি বলবো? উনি বলতেছে, পরে ওনার পাশ থেকে আরেকটা লোক বলতেছে যে কি ব্যাপার যে আপনি গায়ে হাত তুলতেছেন, এটা কেমন ধরনের কথা? মেয়েটা যদি পজিটিভ না হবে সে তো 2.5 মাস থেকে ঘুরতেছে না, ঠিক আছে? এই টাইপের অনেক কথা বলছে। বলার পরে আপনার হচ্ছে এখন মেয়র সাহেব কাউন্সিলর, মানে মেয়র সাহেব নিজে আসছে না কেউ ডাকি নিয়ে আসছে আমি জানি না শিওর। একটু পরে মেয়র সাহেব আসছে ওই ছেলেটা আমার শ্বশুর বাড়িতে। হ্যাঁ, শ্বশুর বাড়িতে। মানে আরিফুল হক চৌধুরী তিনি বাসা আসছে? জি জি। আচ্ছা। আসার পরে আপনার হচ্ছে বলতেছে কি, পরে আমি বলছি দেখেন ওনার সামনে আমাকে মারছে, ঠিক আছে? উনি কোনো বিচার করলো না, কিছু বললো না যে আমার সামনে তোমরা তার গায়ে হাত তুললা কেন? ওনারা অপমান করো মানে তো আমার অপমান করো। আমার কথা 10 কথার এক কথা যে আমার মারবে কেন? আমি তো তাদের কোনো ক্ষতি করি না, আমি তো সত্যি যেটা সেটা আদায় করতে আসছি, ঠিক আছে না? তো এটা বলার পরে তো মেয়র সাহেব হচ্ছে ঘরে নিয়ে বসছে। বসার পরে বলতেছে যে কি বলে ওনার নাম, ইলিয়াসুর রহমান ইলিয়াস না, ওনাকে বলে যে তুমি হচ্ছে এটা বিষয়টা দেখে দাও, ঠিক আছে? তুমি এটা দেখে দাও। আবার এটাও বলিছে যে ও যদি না দেখে তাহলে বিষয়টা আমি দেখবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে? এটা মেয়র সাহেব বলিছে, মিথ্যা কথা বলে লাভ নাই, বিষয়টা আমি দেখবো। তো কাউন্সিলর হচ্ছে আমাকে সন্ধ্যাবেলা যাইতে বলছে। তো আমি বসছি, আমার ওদের পক্ষ থেকে লোকজন গেছে, আমার পক্ষ থেকে কেউ নেই, শুধু আমার আল্লাহ ছিল। এর আগেও আমি 2বার গেছি, তখন আমার আল্লাহই ছিল, বুঝছেন না? এখানে তো আপনার কেউ নেই, না না, একাই আছে। আচ্ছা। হ্যাঁ। পরে আপনার যাওয়ার পরে উনি করছে, কথাবার্তা হইছে আপনার হচ্ছে কিছু করতে পারেনি। মানে ওই ছেলেটা ডাইরেক্ট যায় বলছে যে মানে এর আগেও মেয়রকে আমার মানে সরি মেয়র না কাউন্সিলরকে আমার মোবাইলের মধ্যে যা ছিল আমার কাছে যতটুকু ছিল ততটুকু দেখানো হয়েছে যে আমার কাছে এই ফটো আছে, এই ভিডিও বা কি দেখাইছে। জি জি, হোয়াটসঅ্যাপ মেসেজ, তারপর হচ্ছে আপনার আমার ফটো বা ওর সাথে আমার ভিডিও কিছু কথাবার্তা আছে, যতটুকু ডকুমেন্ট দেখানো যায় আর কি, ততটুকু মানে স্বামীর সাথে স্ত্রীর যতটুকু দেখানো যায় সবটাই দেখানো হয়েছে। তো তারপরও সে মানে কোনো সঠিক বিচার করতে পারে। তার সামনে লাস্ট হচ্ছে ছেলেটাকে ডাকিছে, ছেলের মামারা ওইখানে ছিল, আরো তাদের আত্মীয় স্বজন ছিল। ছেলের পরে যখন ওইখানে অনেক লোকজন ছিল, কাকা টাকা সত্য কথা বলছে যে মেয়েটা তো পজিটিভ, আমরা যাচাই করে দেখলাম মেয়েটা যদি সত্যি না হবে তোমার ছেলে দুনিয়াতে এত ছেলে থাকে তোমার ছেলের নামে কেন বলবে, ঠিক আছে? আর এই যে মেয়েটার মোবাইলটা যে নিয়ে আসছে তারে ঘুমের ওষুধ খাওয়া, এটা কাউন্সিলর সাক্ষী, এলাকাবাসী সবাই সামনে সেই মোবাইল নিয়ে আসছে। জি জি, ওটা ঘুমের ওষুধ বইলেই চলে আসে না? না না, আমাকে না বলে লাস্ট চলে আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই আসার পরেই কিন্তু আপনার সন্দেহ লাগলো? হ্যাঁ, আসার পরে সন্দেহ লাগলো। আমি মানে ঘুম থেকে উঠে দেখি যে ও নাই, ঠিক আছে? তো আমার জন্য কেমন হয়েছে, আমি সাথে সাথে আমাদের বাড়িতে গেছি। আমাদের বাড়িতে যা বলতেছি কি ভাই রবীন্দ্র হচ্ছে আমাকে ঘুমের ওষুধ খাওয়ায় আমার মোবাইলটা নিয়ে চলে গেছে। তো আমার ভাই বলতেছে কি যে আমি আগেই বলছিলাম যে একটা চিটিং, একটা চিটিং এর পাল্লা, ওরা দেখলেই চিটিং মনে হয়, আপনারা কেউ মাইন্ড করেন না প্লিজ, আমি সত্য কথাটাই বলতেছি। আমার ভাই এইভাবে আমাকে বলেছিল। তো আমি বলছি ভাই যাই হোক সে তো আমার স্বামী, ঠিক আছে না, তুই চল আমার সাথে, আমি সিলেটে যাবো, ও কেন এমন করলো আমার সাথে, ঠিক আছে? তো আপনার হচ্ছে আমার ভাই বলে তুই যদি এখন এক পা ঘর থেকে বের হবি তোর পাও কাটটা দেবো, নাহলে তোর জমাই করে দেবো, ঠিক আছে? ওই পোলার চিন্তা তুই মাথা থেকে সরাই দিবি, ওটা বাটপারের মতো জায়গা পর আমি দেখবো কি করা যায় না করা। আমি বলছি না, আমি তো তার ভালোবাসি, আমি তো তার সাথে সংসার করছি, সে ফোনটা কেন নিয়ে গেল আমি সেটাই দেখতে যাবো, কি জন্য নিয়ে গেল, সে কি জন্য আমার না হলে চলে গেছে। ও আরেকটা কাহিনী হয়েছে আপনার হচ্ছে এর মাধ্যমে, ভাই চলে যাওয়ার পর যে সে যে ঘুমাইছিল না, তো তার ফোনটা আমি টিপতেছিলাম, তার ফোনের মধ্যে আমি একটা বিয়ের বায়োডাটা দেখছি, বুঝছেন? সে বিয়ে করবে, তার ফেসবুক আইডিতে ঢুকলে দেখবেন বিয়ের বায়োডাটা দেওয়া জায়গায় জায়গায় তার নাম দিয়ে, বুঝছেন? বিয়ের বায়োডাটা সে পাত্রী চায়, মানে তার মানে হচ্ছে সে আরেকটা বিয়ে করতে যাচ্ছে, বুঝছেন? মানে সে বিয়ে করতে চায় বলে ফেসবুকে পোস্ট করে। হ্যাঁ হ্যাঁ, এটা অনেকে জানে, অনেকের কাছে স্ক্রিনশট আছে, বুঝছেন? তো আমি বলতেছিলাম যে এগুলা কি, তো আমি কি করছি জানেন, ও যখন ঘুমায় আসছে আমি ডাইরেক্ট হচ্ছে ওই যে বিয়ের বায়োডাটা ওটা হচ্ছে ওর বোনের হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দিছি, দিয়ে আমি ভয়েস মেসেজ দিছি যে আপু এটা কি, তোমার ভাই আমার সাথে সংসার করতেছে, আমারই বিয়ে করছে তোমরা সবাই জানো, তাহলে এই যে বিয়ের বায়োডাটা এটা কি? তো তারা কোনো মেসেজের রিপ্লাই দেয় নাই আমাকে, বুঝছেন? মেসেজ সিন করেছে বাট কোনো রিপ্লাই দেয় নাই, বুঝছেন? তারপরে শেষ পর্যন্ত আপনি কি কোনো এই পর্যন্ত কোনো আইনের হাওলা নিয়েছেন এই পর্যন্ত? জি জি, আমি থানাতে গেছিলাম, মানে এখানে এসে যখন আমি সঠিক কোনো বিচার না পাইছি তখন আমি আমাদের ঢাকাতে একটা মামলা করেছি। এখান থেকে আবার কি ঢাকায় গিয়েছিলেন আপনি? হ্যাঁ হ্যাঁ, 2-2.5 মাস আগে, 2.5-3 মাস আগে, 2.5 মাস আগে মামলা করেছেন ঢাকায়? দুইবার কাউন্সিলর অফিসে যাইয়া যখন আমি থানায় এখানে গেছি,
কোথাও কোনো সঠিক বিচার পাই না। আমার বিয়ের স্পষ্ট এলাকার মানুষের কাছে অনেক কাউন্সিলর যখন এসেছিলেন তাদের বাসায় তখন কি 2-2.5 মাস আগের ঘটনা বলছেন? জি 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 জি। তখন আর বিচার পান না, এই যে লাস্টেও গেছে, এই যে 14 দিন আগে আসছি না এখানে, লাস্টেও কাউন্সিলর এই নিয়ে তার 3বার তার কাছে যাওয়া হয়েছে। মেয়র মানে কবে আসছিলেন? এই 14 দিন আগে? হ্যাঁ হ্যাঁ 14 14 দিন দিন আগে। আগে। এখন কি আপনার যে এই যে অমরণ অনশনের বিষয়টা মেয়র জানেন? আমি শিওর জানি না, জানি কি মামলা জানি কোন না। জায়গায় করেছেন? মানে এটা হয়েছে কি যে কাউন্সিলর অফিসে উনি সংশোধন করতে পারে নাই। ছেলেটা বলছে যে মেয়েটারে, মানে আগে তো ফার্স্টে বলছে আমার সে চিনেই না, ঠিক আছে। তারপরে কাউন্সিলর অফিসে সেদিন স্বীকার করেছে যে ওর সাথে আমার ফেসবুকে পরিচয়, আমাদের সিলেটেও আসছিল একদিন দুদিন, আমরা একদিন ঘুরছিলাম, ওই দুই একটা ফটো তুলছিলাম, এটাই শেষ। মানে এতটুকু বলছে, সে আর বললো না যে এই যে গোপনীয়তা, যে এই যে গোপন যে একটা মানে সম্পর্ক বা বিয়ে আছে, ফটো তোমার সাথে যা আছে, এগুলা কি তাহলে? মানে এগুলা সবাই অনেকেরই দেখানো হয়েছে, এগুলা আর কেউ কিছু বলে না। আচ্ছা যাই হোক, সেটা আমাদের সাবজেক্ট। তো আমি বলতেছি কি যে এটা বইলা সে চলে আইছে, এর মধ্যে আবার তার মামারা বলতেছে যে এগুলা নাকি সব ফলস। ওর 2টা মামা ছিল এখানে, বলতেছে নাকি আমি যে এগুলা নিয়ে আসছি এগুলা সব একটু, যে তাদেরকে 2.5 মাস আগের থেকে দেখানো হয়েছে। ভাই আমার কাছে যতটুকু আছে আমি ততটুকুই দেখাবো। যে ফোনটাতে বেশি ছিল সেই ফোনটা সে তো নিয়ে আসছে, নিয়ে এসে তো রিসিট মারি ফোনটা চুরি করে নিয়ে আসার কারণ কি এই ডকুমেন্টগুলো নষ্ট করা? আমি এখন তো তাই মনে হইতেছে। আচ্ছা, সেদিন সবাই সামনে যখন আমাকে ফোনটা ফেরত দিছে, রিসিট মারি দিছে, তখন যে আমি ফোনটা যে আমাকে দিছে, ফেরত দিছে রিসিট মারার পরে দিছে, তখন আমি যে ফোনটা নিয়ে কি করব, আমার টাকা দরকার ছিল, আমি আমার ওটাকে 6,000 টাকা বিক্রি করে দিছি। আচ্ছা আচ্ছা, বুঝছেন? কোনো ডকুমেন্ট নেই ফোনের মধ্যে? না না, আমার এই যে আরেকটা ফোন আছে না, এই ফোনের মধ্যে কিছু যা ছিল আমি তাদেরকে তাই দেখাইছি। আচ্ছা আচ্ছা, বুঝছেন? স্পষ্ট একটা কাগজও ছিল ওই ফোনটার মধ্যে। আমি তো তখন জানতাম না যে হচ্ছে এটা চিট কাগজ না কি কাগজ বানাইছে, আমি তো সিলেটে আসার পরে জানতে পারছি, বুঝলেন না? এখন আপনার এই যে অমরণ অনশন যেটা আছে সেটা আপনি মানে কতদিন পর্যন্ত এটা পালন করবেন? কতদিন পর্যন্ত পালন করবো আমি জানি না। আমি যে ঢাকাতে যে মামলাটা করেছিলাম ওটা পিবিআই তদন্তের মধ্যে আছে মামলাটা, ওইখানে পিবিআই তদন্ত করে এখানে একটা রিপোর্ট পাঠাইছে, বলছে তোমরা এই এলাকাতে তদন্ত করে, এটা জালালাবাদ থানাতে পাঠাইছে। তো জালালাবাদ থানাতে এখানে মানে করে কি বলে তদন্ত করে এটা নেগেটিভ পাইছে নাকি পজিটিভ পাইছে আমি জানি না। উনি আবার একটা রিপোর্ট ঠিক করছে, ঠিক করার পর যে আত্মীয় স্বজন যে আছে না, ওরা আবার হচ্ছে জালালাবাদ থানার লোকদেরকে ধরিছে যে আপনারা মেয়েটাকে বলেন এখন এই কাগজটা নিয়ে যাইতে না, ঠিক আছে, কাগজটা নিয়ে যাইতে না, আমরা হচ্ছে ফ্যামিলিগত ভাবে এটাকে মীমাংসা করার চেষ্টা করতেছি, 2 দিন থাকতে বলেন। তো কালকে হচ্ছে আমাকে নিয়ে বসছিল থানাতে, বৈশা আপনি কালকে কি থানা গেছিলেন আপনি? হ্যাঁ হ্যাঁ, জালালাবাদ থানা? জি জি, জালালাবাদ থানাতে আমাকে নিয়ে বসছিল, ওইখানে ওই উল্টাপাল্টা কথা, এই মেয়ের আমি চিনি থানায় না। কি আপনি গেছিলেন না অন্য কেউ নিয়ে আমি গেছে? গেছিলাম, তারপর হচ্ছে ওর আম্মা গেছিল, যে আমার হাজবেন্ড ও যে রহিন ও যে ও গেছিল, ওর একটা ফুফা গেছিল, একটা মামা, ওরা কি থানায় ছিল? জি জি। আপনার সাথে দেখা হয়েছে? আচ্ছা, তখন কি বললো? তখন ওর আম্মা আমার বলতেছে কান্নাকাটি করে যে আমার ছেলের নামে যে শুনেছে তার ছেলের নামে মামলা করছি। আমি বাড়িতে তারপর আমি বলছি কান্নাকাটি করে যে তুমি ওর সাথে মানে ওর পুলিশে দিও না, এটা সেটা অনেক কথা বলেছে। তো আমি বলছি দিব না, তো আপনারা আমার সাথে কেন এমন করলেন? আপনার ছেলের চিন্তা করলেন, আমার চিন্তা করলেন না? আমিও তো কারো বোন, আমিও তো কারো সন্তান। আপনারা যদি আমাকে স্বাভাবিকভাবে মেনে নেন, আপনারা তো সব কিছু জানতেন। আমি তার ধরে কান্না করছি আর বলছি আপনারা তো সব কিছু জানতেন, তাহলে আপনারা কেন এমন করতেছেন? ঠিক আছে। তো আমি বলতেছি কি যে এগুলো বলার পরে আপনার হচ্ছে প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে একটা বোনের সাথে আমরা কথা বলেছি এবং তার জীবনে যা ঘটে গেছে সেই নিয়ে কিন্তু সে এখন আপনাদের কাছে উপস্থাপন হয়েছে। একজন মানুষ কখন তার স্বামীর অধিকার আদায় করতে চায় যখন তার সবকিছু হারিয়ে যায়। আপনারা ইতিমধ্যে তার কথা থেকে শুনে বুঝতে পারছেন যে তার পরিবারের সাথেও হয়তো তেমন একটা মিলমিশ নেই, তার পরিবার থেকেও সেই মুহূর্তে বঞ্চিত রয়েছে এবং সে তার স্বামীর অধিকার পাওয়ার জন্য কিন্তু সে চেষ্টা করে যাচ্ছে। প্রায় 2 থেকে 3 মাস যাবৎ সে সিলেট এবং ঢাকাতে একাই কিন্তু যাতায়াত করছে। তো এই বিষয় নিয়ে কিন্তু আমরা তার সাথে কথা বলছি, যেহেতু 2 দিন থেকে এই ছেলেটি রুহিনের বাড়ির সামনে সিলেটের কালীবাড়িতে সে অবস্থান করছে এবং সে একটি দাবি, তার এখানে বেশ কিছু লিফলেট আছে আমরা যেটা দেখেছি এখানে, যে স্ত্রীর অধিকার না পেলে আমি মরে যাব, এরকমও কিছু লিফলেট আছে। ওই লিফলেটগুলো দেন একটু। তো আমরা এই যে বেশ কিছু লিফলেট নিয়ে কিন্তু উনি এখানে অবস্থান করছেন। আপনারা আপনাদের কমেন্টের মাধ্যমে বলে দিবেন যে এটা কি তার আসলে চাওয়াটা কি তার ভুল। এখানে দেখেন লেখা আছে, যে এই লেখাগুলো আপনারা অবশ্যই দেখছেন। বেশ কিছু স্ত্রীর অধিকার না পেলে মরে যাব, রহিম তুমি ঘরে নাও, স্ত্রীর সম্মান দাও, এই যে বেশ কিছু লিফলেট আছে এখানে। আপনারা দেখেন যে এই অধিকারের জন্যই কিন্তু তিনি এখানে দাঁড়িয়ে আছেন এবং এখানে দীর্ঘদিন থেকে
সিলেটে এবং ঢাকাতে ওনার বাড়িতে যাতায়াত করছেন, কিন্তু শেষ পর্যন্ত কি ফলাফল হচ্ছে সেটার কিন্তু এখনো কোনো ডিসিশন বা কোনো রাস্তা তিনি পাচ্ছেন না। তো আমরা এখন অনেক কথা শুনেছি, অনেক বুঝেছি, বোঝার চেষ্টা করেছি কিভাবে প্রতারণা হয়। তো বিশেষ করে এখানে একটি বিষয়, ফেসবুকে কখনো কন্যা চাওয়া নিয়ে কোনো প্রোফাইলে বা কোনো ফেসবুকে কোনো পোস্ট আমরা হয়তো ব্যক্তিগতভাবে কারো দেখি না, কিন্তু এটা শুনে আমার নিজের কাছে অবাক লাগছে যে এই বিষয়টি আসলে কেমন যেন উলট পালট লাগছে যে ফেসবুকে আমি কন্যা চাই, বিয়ে করব, এরকম আসলে কোন ধরনের মানুষ দিতে পারে আমার জানা নেই। আজকে এটাই প্রথম আমি শুনলাম। আপনারা এটা হয়তো দেখলে বা এটা শুনলে বুঝতে পারবেন। তাও রোহিণের বাসার নাম্বার কত? 14/D তো না, 14/D। 14/D জি, কালীবাড়ি। কালীবাড়ি মোল্লাবাড়ি। কালীবাড়ি মোল্লাবাড়ি 14/D। জি জি। 14/D দিতে আছেন আপনি। তো শেষ পর্যন্ত আমরা শুনলাম আজকে আপনার জালালাবাদ থানা পুলিশ আপনি এসেছিল এখানে, তো তারা কি বলে গেল বা আপনি এই মুহূর্তে এখান থেকে সরে আসলেন কেন? সরে আসছি, তারা আমাকে বলছে যে এলাকার তো হচ্ছে তুমি একটা মেয়ে মানুষ, এখন ই করার দরকার নাই, তোমার ব্যাপারটা তারা সবাই তো আমাকে জানে, যেহেতু আমি ফার্স্ট 2.5 মাস থেকে তাদের থানাতে অনেকবার গেছি আমার বিচার পাওয়ার জন্য। তো বলছে যেহেতু আমরা সবকিছু জানি, সবকিছু বুঝি, তুমি তো পজিটিভ, আমরা সবাই বুঝতে পারছি অনেকটা, আমরা সবাই যাচাইও করছি, এলাকার লোকজন, পাড়া প্রতিবেশী সবাই জানে তুমি ঘটনাটা সত্যি। তো এটা বলার পরে যে তুমি তো মামলা করিছো, তাহলে মামলাটা হচ্ছে তুমি মানে এটা আমি তাদেরকে বললাম যে আমি যেখানে আজকে অন্বেষণ বসাইছি এটা আমি সাদে বসাইনি। এটা বসানোর কারণটা হচ্ছে আমাকে নিয়ে আমার যে এখান থেকে তদন্তের একটা রিপোর্ট যে দেওয়া হয়েছে, এটা নিয়ে যে হচ্ছে পিবিআর অফিসে জমা দেওয়া লাগবে, ওই রিপোর্টটা তারা আমাকে নিয়ে যাইতে দেয়নি। বলছে যে আমরা যদি বিচার করে তোমাকে সংসার করাইতে পারি তাহলে তোমার ওইখানে যাওয়ার যা বিচার পাওয়ার কোনো দরকার আছে? আমি বলছি না। তো বলে কি আমি এই জন্য কালকেও কোনো পজিটিভ বিচার পাই নাই। কালকে রাত্রে আমাকে বলা হয়েছে যে তুমি আজকে আরো 2টা দিন, একটা দিন থাকো, আজকের মধ্যে ফাইনাল দুপুরের মধ্যে বইসা আপনার এটা সংশোধন করার কথা। কিন্তু সকাল থেকে আমাকে কেউ একটা ফোনও দেয়নি যে তুমি আসো বা হচ্ছে আমরা কথা বলবো। এই কারণে আমি অনশনে গেছি। ভাই আমাকে রীতিমতো বারবার হচ্ছে আমাকে আমার সাথে চিট এখন করা। কি আপনার পরিবার, আপনার যে পরিবার বাড়িতে আপনার ভাই মা বাবা তাদের সাথে কি আপনার কোনো না না না, তাদের সাথে আমার টোটালি কোনো যোগাযোগ না। আমি যে 2.5 মাস 3 মাস থেকে তারা বাসা কোনো থেকে কল টল দিচ্ছেন আপনাকে? না না না, 2.5 মাস 3 মাস থেকে যে আমি বাসা থেকে বের হইছি, তাদের একটাই কথা যে মানে আমরা তো ফার্স্টে থেকে মেনে নিচ্ছিল না। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার ছেলেটা মানে আমার ভাইকে হচ্ছে চিট করা হইলো না, এটা আমার ভাইয়ের সাথে ভালো ভালো কথা বললে সে আমাকে সাথে সাথে ঘুমের ট্যাবলেট খাওয়ায়া রাইখা চলে আসলো। তৃতীয় কথা হচ্ছে এখানে আসার পরে জানতে পারলাম যে কাগজটা ফলস। ফলস। হ্যাঁ এখন আপনি একাই আছেন, হ্যাঁ, মানে তো আপনার এই কারণে পরিবার? আমার ফ্যামিলি আমাকে বলে দিয়েছে যে মরে গেছো, কারণ তারা চায় আমি যেন মানে ওই ছেলেটার সঙ্গ ছেড়ে দিই, কিন্তু আমি তো তারা ছাড়তে পারবো না, কারণ সে আমার স্বামী, তার সাথে আমি 7টা মাস সংসার করছি, সে আমার সাথে চিট করছে ভাই, আমি কিন্তু করি নাই, ঠিক আছে না? আমি তারা এখনো আগেও যেমন ভালোবাসতাম এখনো তেমন ভালোবাসি, ইভেন স্বামীও মানি, বুঝছেন? আচ্ছা আচ্ছা। এখন শেষ পর্যন্ত থানা থেকে বা যারা আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন তারা কি আশ্বাস দিয়েছেন? আপনি কি অনশন তুলে নিয়েছেন? আমি ওখান থেকে চলে আসতে বাধ্য হয়েছি এই কারণে যে ওনারা বলছে যে আমাদেরকে 2টা দিন টাইম দেওয়া, এলাকা প্রতিবেশী যারা আছে না তারাও মানে ওই যে পুলিশদের সাথে কথা বলেছে যে হচ্ছে আমরা বিষয়টাকে দেখতেছি, আমরা 2 দিনের মধ্যে কিছু একটা রেজাল্ট বের করতেছি, যদি কিছু একটা না করতে পারি তখন তোমার তো ব্যবস্থা তুমি নিবাই, পরে আমাদের কি ব্যবস্থা নেওয়া হবে এটা আমরা নেব, এটা কোনো কথা না। এটা কে বলছে? থানা তোমার বলছে? সাথে হ্যাঁ, তোমার সাথে 7 মাস 8 মাস সংসার করা হয়েছে, এখন তোমার বিয়েটারে সে অস্বীকার করতেছে, তার মানে সে তোমার ধর্ষণ করছে, সে তোমার বিয়ে করে নাই, ঠিক আছে না? মানে ধর্ষণ মামলা হয়ে যাবে। হ্যাঁ, তো একটা ধর্ষণকারী এভাবে কিভাবে ভাবছে? এটা কেমন কথাবার্তা? এটা কি খেলা নাকি মগের মূলক নাকি? তারাও যথেষ্ট পরিমাণে ভালো ভালো কথা বলেছে, যেটা আমি মিথ্যা বলবো না, সত্য কথা বলছি। আপনার এখানে লেখা দেখলাম যে আপনি স্ত্রীর অধিকার না পেলে মরে যাবেন, আপনি স্ত্রীর অধিকার পান, ঘরে যেতে চান, যদি অধিকার না পান শেষ পর্যন্ত কি করবেন? কি করবো আমি এখনো জানি না, মনে হয় মরেই যেতে পারি, এটাই ফাইনাল, কারণ আমার লাইফের এখন কোনো দাম নেই, লোকটা আমার লাইফটা শেষ করে দিছে। আপনারা এগুলো সব তুলে ধরবেন, কোনো কিছু কাট করার দরকার নেই, ঠিক আছে? লোকটা আমার লাইফটা সত্যিই শেষ করে দিছে, আমি পাগলা হইয়া 3টা মাস রাস্তাঘাটে আপনি এই যে ফেসবুকে একজনের সাথে সম্পর্ক করলেন, এটা কি আপনি একবারও ভাবলেন না যে এই মানুষটা কতটুকু ঠিক আছে, সে আমার লাইফটা কতটুকু লাইবিলিটি দিবে? এই বিষয়ে কি আপনার একবারও ভাবনা ছিল না বা আসলো না? ভাই মানে দুনিয়াতে প্রেম করে বা বিশ্বাস করে বিয়ে আমি একা করি নাই, আমি তো একটা মানুষ, ঠিক আছে না? আপনি একটা মানুষ, আমি মানুষ হয়ে যদি মানুষকে বিশ্বাস না করি কারে করবো বলেন তো? মানুষ তো একে তো হচ্ছে তার কোনো ফলস আমি তখন দেখিনি, দ্বিতীয়ত হচ্ছে তার ফ্যামিলির সাথে আমি কথা বলতাম, তৃতীয় হচ্ছে তার ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাইকে সে বলে বেড়াতো আমি তার বউ, সে আমাকে বিয়ে করছে, এখানে আমার কাছে যে সে আসতো তার ফ্রেন্ডরা অনেকে আমার সাথে কথা বলতো, এখানে কি এই মানুষটাকে কি ভুল বোঝা যায়? ভুল বোঝার কোনো চান্স আছে?
এই সিলেটের ফ্রেন্ড বন্ধুরা? জি জি জি। আচ্ছা, তাদের সাথে কি আপনার জি যোগাযোগ হয় জি এখন? জি। তারা কি বলে এখন? এখন তো আপাতত তো কারোর সাথে যোগাযোগ নাই, তারা সবাই তো ওর সঙ্গ ছেড়ে দিচ্ছে। কারণ যে একটা মেয়েটা তো পজিটিভ, ঠিক আছে না? সবাই কাছ থেকে আমি জিজ্ঞেস করছি যে যতটুকু পারছে, আর যারা কাছের যারা জানে তারা সবাই তো আপনাদেরকে বলছে এই সত্যটা। তো শেষ পর্যন্ত আপনার দাবি হচ্ছে এটাই যে আপনি আপনার স্বামী হিসাবে তাকে বা আপনার স্ত্রী হিসাবে সে স্বীকৃতি দিতে হবে, এটাই তো শেষ পর্যন্ত আপনার দাবি? এটা 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 না হওয়া পর্যন্ত আপনি আছেন এখানে? জি, আমি এই পর্যন্ত আছি। এই যে আপনি আছেন বর্তমানে, আপনার আসলে কতটুকু নিরাপত্তা আছে, বা আপনি যে সিলেটে থাকছেন একা একা, এটা নিয়ে আসলে কিভাবে থাকছেন? নিরাপত্তার কথা, নিরাপত্তা বলতে আমার উপরে আল্লাহ আছে, আমার এখন কেউ নাই, ঠিক আছে? আমার উপরে আল্লাহ আছে, আমি আল্লাহর ভরসায় চলি। দুনিয়ার কারো কোনো রাস্তা খোলা না থাকলে, কোনো সাপোর্ট না থাকলে আল্লাহ তো আছে। আর এখানকার যা সত্য, যারা যতটুকু আমাকে পারে আমাকে হেল্প করতেছে, বুঝছেন? যে সত্যটা যারা যারা সত্যটা যাচাই করে দেখছে যে না মেয়েটা পজিটিভ না, মেয়েটা পজিটিভ নেগেটিভ না। এখানে তো একটি বিষয় প্রমাণ করে দেয়, আমরা শুনলাম তারা এখন বাসায় নেই। তারা কি বাসা আছে? জি না। তারা যদি পজিটিভ থাকবে, তারা যদি ভালো থাকবে, তাহলে তো পালানোর কোনো দরকার ছিল না। যখন আমি ফার্স্ট এবার 2.5 মাস আগে সিলেটে আসছি না, তখন ওই ছেলেটা আমি আসছি শুনে পালাইছিল। তারপরে হ্যাঁ, তার একটা ফ্রেন্ড আছে, আপনার হচ্ছে নাম হচ্ছে জুনায়েদ আর খালেদ। ওই যারা হচ্ছে আমার সাথে ফোনে কথা বলতো, তাদের মাধ্যমে কোথা থেকে যেন আমাকে ফোনটা রিসিভ মারে, তারপর ওদের মাধ্যমে আমার হাতে দিচ্ছে। এটা বাড়ির এলাকা মানুষবাসী সবার সামনে। তখন সবাই বলছে তুমি যদি তারা চিনোই না ফার্স্টে বললাম, তো এখনই ফোন দিতেছো কেমনে? ফোনটা অনেক ডকুমেন্ট আছে, অনেক এমন প্রমাণ আছে ভাই, কিন্তু আমি আজও পর্যন্ত ডাইরেক্ট কারো কাছে যায় কোনো বিচার পাইনি। এই কারণে যে স্পষ্ট বিয়ের কাগজটা আমার কাছে নেই। আমি সবার কাছে একটাই বলছি যে আমার যে আসল বিয়ের কাগজটা ওটা রোহিণের কাছে, এটা আমার হাজবেন্ডের কাছে। এটা তো আমরা শুনলাম। আমরা এখন রোহিণ হয়তো আমাদের এই ভিডিওটি দেখতে পারে, রোহিণের পরিবাররাও দেখতে পারে। এখনো আসলে মামলা তেমন একটা গড়ায় নেই। তো সে বিষয়ে আসলে আপনার কি বক্তব্য তাদের উদ্দেশ্যে? তাদের উদ্দেশ্যে আমার কি, রোহিণের উদ্দেশ্যে বা রোহিণ পরিবারের উদ্দেশ্যে কি বক্তব্য? ওদের উদ্দেশ্যে আমার একটাই কথা, আমি আর কত বলবো ভাই, ক্লান্ত হয়ে গেছি আমি বলতে বলতে। আমার একটাই কথা, ও তো জানে যে ও আমার সাথে কি করেছে। দুনিয়ার মানুষ তো দেখে নাই, আমি জানি, আমার আল্লাহ জানে, আর ও জানে কতটা সত্যি ও আর কতটা সত্যি আমি, ঠিক আছে না? তো ওরা আমি একটা কথাই বলবো যে তারা আমি ভালোবাসি, এখনো তারা আমি স্বামী মানি। সে যদি আমার সাথে আপোষে চলে আসে, সে যদি আমাকে স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে তুলে নেয়, আমি মামলা টামলা কেন সবকিছু উঠায় নিব, ঠিক আছে? আর না হলে স্ত্রীর অধিকার চাই। জি, শুধু স্ত্রীর অধিকার চাই, আমি আর কিছু চাই না। তারা আমাকে হচ্ছে কিছু টাকা পয়সা দিয়ে, কিছু ক্ষতিপূরণ দিয়ে আমাকে তার লাইফ থেকে বিদায় করে দিতে চায়। ভাই টাকা দিয়ে কি হবে? যেখানে আমার মান সম্মান, আমার ইজ্জত, আমার লাইফে শেষ, আমি টাকা দিয়ে কি করবো? আমি কি টাকার জন্য 3 মাস থেকে লড়াই করতেছি? আমি অনেক লোকের মাধ্যমে তারা হচ্ছে পাঠাইছে কিছু ক্ষতি, তারা আমারে চিনেই না, তাদের ছেলে আমাকে চিনেই না, তাহলে কিসের ক্ষতিপূরণ দিতে চায় আমাকে? তারা টাকা দিতে চায়। জি, অনেক মানুষের মাধ্যমে হচ্ছে আমাকে কিছু ক্ষতিপূরণ দিয়ে বিদায় করতে চায়। আমি নাম বলবো না, যেহেতু সবাই সম্মানী ব্যক্তি, দরকার নাই আমার। তো ঘটনা সত্যি। লেখাপড়া করেছিলেন আপনি? করছি কিছুটা। আপনারা ঘটনা এটা সত্যি, আপনারা হচ্ছে মানে তদন্ত করে দেখতে পারেন যে কতটা সত্যি। তারা আমাকে কিছু টাকা দিয়ে হচ্ছে ই করতে চায়। টাকা দিয়ে কি করবো? যেখানে আমার লাইফ আর জীবনে শেষ। এই মুহূর্তে একটা মেয়ের কাছে, মানে একটা মেয়ের কাছে সবচেয়ে মানে প্রিয় জিনিস কি? তার ফ্যামিলি, তার স্বামী। এই মুহূর্তে ভাই আমার কাছে আমার ফ্যামিলিও নাই, আমার স্বামীও নাই, ঠিক আছে না? আমি কতটা অসহায়, কেউ নাই, নিজের বাপের বাড়ি কেউ নাই, বুঝতেছেন আপনি কিছু? লোকটা আমাকে কোন রাস্তায় না ছাড়ছে, কোন পর্যায়ে না ছাড়ছে, আপনি বুঝতেছেন ভাই? এই কারণে আমি হচ্ছে মানে এটাই আমি চাই ভাই, আর কিছু চাই না। প্রিয় দর্শক, কথা অনেক বলেছি, অনেক শুনেছি, বোঝার চেষ্টা করেছি, শুরু থেকে শেষ পর্যন্ত আজই পর্যন্ত কি ঘটেছে সেই বিষয়গুলো আমরা উপস্থাপন করার চেষ্টা করছি। আশা করি আপনারা দেশে বিদেশে যারা আছেন এই ভিডিওটি শেয়ার করবেন, এবং একটি মেয়ে তার স্ত্রীর অধিকার আদায়ের জন্য কিন্তু সংগ্রাম করছে। ইতিমধ্যে তার পরিবার তাকে ছেড়ে দিয়েছে, তার আত্মীয় স্বজন তাকে ছেড়ে দিয়েছে, তার স্বামীর বাড়ির লোকও তাকে পাত্তা দিচ্ছে না। তো সেই যাবে কোথায়? খোলা আকাশের নিচে সে একা একা ঘুরে বেড়াচ্ছে সিলেটের পবিত্র মাটিতে। তো সেখানে তো আপনারা শুনেছেন যে এই বিষয়ে মাননীয় সিটি কর্পোরেশনের মেয়র মহোদয় অবগত আছেন সিলেটের কাউন্সিলর মহোদয় সহ সর্বস্তরের মানুষ, এবং আজ থেকে এটা অনেকটা ভাইরাল হয়েছে পত্রিকায় বা বিভিন্ন চ্যানেলে বা সোশ্যাল মিডিয়াতে নিউজ আকারে চলে আসছে। তো আমরা চাই আসলে সঠিক বিচার এবং সঠিক দাবি, তার যে দাবিগুলো আছে সেই দাবিগুলো যদি সত্য হয়, তাকে সত্য উদ্ঘাটন করে যেন তার সুস্থ বিচার এবং তার দাবিটা যেন
পূরণ করা হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমরা অনেক কথা বলেছি ওনার সাথে। আমরা দেখছি উনি আসলে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছেন, মানসিকভাবে তো চাপে আছেনই। ওনার পরিবারের লোকজন সাথে নেই, স্বামীর বাড়ির লোকজনও পাওয়া যাচ্ছে না, স্বীকৃতি দিচ্ছেন না। সব মিলিয়ে মানসিক চাপেও আছেন, শারীরিকভাবে অসুস্থ আছেন। তো সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ রাখবেন। আল্লাহ হাফেজ।